হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। আজকে আমরা টেটের জন্য টেটের যে ইন্টারভিউ সেখানে বারবার করা হয়েছে এমন 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে কি রয়েছে, নবোদয় বিদ্যালয় কি? নবোদয় বিদ্যালয় 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন করার জন্যই ভারতের বিভিন্ন প্রান্তে আদর্শ স্কুল বা নবোদয় বিদ্যালয়গুলি স্থাপন করার কথা বলা হয়। এবং এখানে গ্রামের যে সমস্ত মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটি উন্নত মানের মাধ্যমিক শিক্ষা দেওয়ার জন্যই এই নবোদয় বিদ্যালয়গুলি স্থাপন করা হয়েছিল। এই সমস্ত নবোদয় বিদ্যালয়গুলির বৈশিষ্ট্য কি? এখানে কোনো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এই নবোদয় বিদ্যালয়গুলিতে ভর্তির সুযোগ পাওয়া যায়। এবং এই প্রবেশিকা পরীক্ষাগুলিতে কি করা হয়, প্রতি ব্লকে এই পরীক্ষাগুলির আয়োজন করা হয় এবং যোগ্য বা উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিদ্যালয়গুলিতে ভর্তির সুযোগ পায়। এই বিদ্যালয়গুলির বৈশিষ্ট্য কি? এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে স্থির করা হয় এবং গ্রামের মেধাবী শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ পায়। এছাড়া শহরের 20% শিক্ষার্থী এই বিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারে। এছাড়া একের 3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে এবং তফসিলি জাতি উপজাতি এদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। এই সমস্ত বিদ্যালয়গুলি হবে আবাসিক এবং অবৈতনিক। এখানে শিক্ষার্থীদেরকে 3টি ভাষা শিখতে হবে, আঞ্চলিক বা মাতৃভাষা, হিন্দি এবং ইংরেজি। এখানে অষ্টম থেকে নবম শ্রেণীর 20 থেকে 30% শিক্ষার্থীকে অন্য ভাষাভাষী রাজ্যে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সেখানকার শিক্ষার্থীরা হিন্দি ভাষাভাষী রাজ্যের শিক্ষার্থীরা যদি বাংলা ভাষাভাষী রাজ্যে আসে তাহলে সে কিন্তু সেখানকার ভাষাটাকে তাকে শিখতে হবে। আবার বাংলা ভাষাভাষী রাজ্যের শিক্ষার্থীকে অন্য ভাষাভাষী রাজ্যে নিয়ে যাওয়া হলে তাকে কিন্তু সেই অঞ্চলের ভাষাটিও শিখতে হবে। এবং নবম শ্রেণী থেকে এই বিদ্যালয়গুলির শিক্ষার মাধ্যম হবে হিন্দি অথবা ইংরেজি। এই বিদ্যালয়গুলিতে সর্বভারতীয় ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হবে এবং এই বিদ্যালয়গুলি সিবিএসই বোর্ড দ্বারা অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এইটি দ্বারা পরিচালিত হবে এবং এখানে ধারাবাহিকভাবে কিন্তু মূল্যায়ন করা হবে, অর্থাৎ সারা বছরই মূল্যায়ন চলবে এবং বিভিন্ন ধরনের আধুনিক উপকরণ যেমন চার্ট, মডেল, মানচিত্র সহ কম্পিউটার বা টেবিল রেকর্ডার, প্রজেক্টর ইত্যাদির মাধ্যমে পড়ানোর কথা বলা হয়েছে। এবং এখানে বিষয় কি কি থাকবে, কলা, বিজ্ঞান, উৎপাদন কাজ ইত্যাদি এখানে এই বিষয়গুলির মধ্যে থাকবে। এবং এই সমস্ত বিদ্যালয়গুলিতে বলা হয়েছে যে ভারতে মোট 432 নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। নেক্সট দেখো, কি এবং কি এর মধ্যে পার্থক্য কি? এই যে কয়ে দীর্ঘে কি, এটি কখন ব্যবহার করি আমরা? যখন কোনো প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয়। যেমন তুমি কি দেখছো, এক্ষেত্রে যাকে প্রশ্ন করা হচ্ছে সে কিন্তু বিস্তারিতভাবে উত্তরটি দেবে, তাই এখানে আমরা কয়ে দীর্ঘে কি ব্যবহার করব। আবার কয়ে হচ্ছে কি, যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হয় অর্থাৎ এক বাক্যে হয় তখন আমরা এই কিটি ব্যবহার করে থাকি। তুমি কি খেয়েছো, এর উত্তর হ্যাঁ অথবা নাতে হবে, সেখানে কিন্তু আমরা কয়ে হচ্ছে কিটি ব্যবহার করব। আবার তুমি কি খেয়েছো, তাহলে এক্ষেত্রে আমরা কয়ে দীর্ঘে কি ব্যবহার করব এবং বিস্তারিত উত্তর হবে। নেক্সট দেখো, ডিএ কি? এই ডি এর ফুল ফর্ম হলো ডিয়ারনেস অ্যালোয়েন্স। অর্থাৎ বাংলায় কাকে বলা হয়, মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতা শিক্ষক মহাশয়দেরকে কেন দেওয়া হয়? আমাদের যে দৈনন্দিন দ্রব্যাদি রয়েছে, প্রয়োজনীয় দ্রব্যাদি, সেগুলো কিন্তু অগ্নিমূল্য হচ্ছে এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক মহাশয়দের বেতনকে কিছু পরিমাণে বাড়ানোর কথা বলা হয়। যেমন আমরা জানি যে ফল বিক্রেতা বা সবজি বিক্রেতা বা কোনো ব্যবসায়ী তারা কি করে, যদি কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তখন তারা সেই দ্রব্যটির মূল্য বৃদ্ধি করে তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, কিন্তু শিক্ষক মহাশয়দের ক্ষেত্রে তো সেই সুযোগটা থাকে না, তাই তাদের বেতনকে কিছু পরিমাণে বৃদ্ধি করে তার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা হয় এবং সেটিকে বলা হয় ডিএ বা ডিয়ারনেস অ্যালোয়েন্স, বা যাকে বাংলায় বলা হয় মহার্ঘ ভাতা। নেক্সট দেখো, পাস ফেল প্রথা তুলে দেওয়া উচিত নাকি অনুচিত? পাস ফেল প্রথা তুলে দেওয়া উচিত, এর পক্ষে যুক্তি কি হবে? যদি পাস ফেল প্রথা থাকে তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা বারবার ফেল করার জন্য স্কুলে আসছিল না বা স্কুল ছুটের সংখ্যা বেড়ে যাচ্ছিল তারা কিন্তু স্কুলে আসবে। অর্থাৎ পাস ফেল প্রথা তুলে দিলে তাদেরকে ফেল করার ভয়টা থাকবে না তাদের, তাই তারা স্কুলে আসবে এবং শিক্ষার হারটা বাড়বে। অর্থাৎ আমাদের চারপাশে আমরা ন্যূনতম 8 পাস শিক্ষার্থী কিন্তু দেখতে পাবো। আবার পাস ফেল প্রথা তুলে দেওয়া অনুচিত, এর পক্ষে যুক্তি কি হবে? পাস ফেল প্রথা থাকলে যে পাস করার নম্বর সেই নম্বরটি পাওয়ার জন্য স্বল্প মেধাবী থেকে
মেধাবী যে সমস্ত শিক্ষার্থী বা মেধা সম্পন্ন শিক্ষার্থী তারা সবাই কিন্তু ন্যূনতম পড়াশোনাটা করে, অর্থাৎ শিক্ষার মানটা বাড়বে। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষকদের টিউশন পড়ানো আপনি কি চোখে দেখেন? আমরা সবাই জানি যে শিক্ষার অধিকার আইন 2009 বা আরটি অ্যাক্ট 2009 এ কি বলা হয়েছে, সেখানে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে শিক্ষক মহাশয়রা টিউশন পড়াতে পারবেন না। কিন্তু যদি কোনো শিক্ষক মহাশয় বিনামূল্যে গ্রামের পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদেরকে যদি শিক্ষাদান করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি সেটাকে ভালো চোখেই দেখব। নেক্সট কোশ্চেন দেখো, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, তাই ছাত্রছাত্রীদের কিভাবে পড়াশোনায় মনোযোগী করা যাবে? একটা জিনিস এখানে মনে রাখা দরকার যে শিখন তখনই কার্যকর হবে যখন সেই শিক্ষার্থীরা সেই শিখনে আগ্রহী হবে এবং আনন্দ পাবে। তাই দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পরে কি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগটা থাকছে না, সেক্ষেত্রে আমরা কি করব, বিভিন্ন ধরনের খেলার ছলে বা বিভিন্ন উপকরণের ব্যবহার করে প্রজেক্টরের মাধ্যমে আমরা কিন্তু ক্লাসটিকে করতে পারি, তাহলে শিক্ষার্থীরা আবার পড়াশোনায় মনোযোগ ফিরে পাবে। নেক্সট কোশ্চেন দেখো, ক্লাসে বিশৃঙ্খল ছাত্রছাত্রীদের কিভাবে থামানো যাবে? অনেক সময় ক্লাসে দেখা যায় যে অনেক বিশৃঙ্খল শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনায় কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেক্ষেত্রে তাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে, যে তার নাম ধরে ডাকতে হবে এবং তাকে উঠে দাঁড়িয়ে বলতে হবে যে আমি কি পড়ালাম। সে যদি সেটা উত্তর দিতে পারে তাহলে সে কিন্তু পড়াশোনায় মনোযোগ ফিরে পাবে। যদি সেটা না হয় তাহলে তাকে তার পজিশনটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ সে যেখানে বসেছিল সেখান থেকে তুলে এনে সামনের বেঞ্চে বসাতে হবে। তাতেও যদি সে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে শিক্ষক মহাশয়কে দেখতে হবে যে তার পঠন যে পদ্ধতিটি রয়েছে তার মধ্যে কোনো ভুল আছে কিনা, তাহলে তিনি পঠন পদ্ধতি সংশোধন করবেন বা শিক্ষার্থী যে বিষয়ে আগ্রহ রয়েছে বা উৎসাহ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাকে উৎসাহ দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ কি? মূল্যবোধ হলো এমন কতগুলি সামাজিক গুণাবলী বা চেতনা যা ব্যক্তি প্রথমে বিশ্বাস করে এবং পরে সেগুলি চর্চা বা অনুশীলন করে এবং পরে তা প্রচার করে। এবং এই মূল্যবোধ আমরা কিভাবে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরবো বা গড়ে তুলবো? বিভিন্ন মনীষীদের জীবনাদর্শ সেগুলি ব্যাখ্যা করার মাধ্যমে বা কোনো নীতি কথামূলক গল্প বা শিক্ষক মহাশয়ের যে চরিত্র সেটিকে রোল মডেল হিসাবে তুলে ধরে আমরা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধটা গড়ে তুলতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো? পূর্বে বিদ্যালয়ে পাঠক্রমিক কর্মসূচির বাইরে খেলাধুলার সময় সব কর্মসূচিকেই কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী বলা হতো, কিন্তু বর্তমানে যেহেতু খেলাধুলা শারীরিক শিক্ষার অন্তর্গত, তাই অন্যান্য যে সমস্ত কর্মসূচি রয়েছে যেমন সঙ্গীত বিষয়ক, যেখানে বিতর্ক, বক্তৃতা ইত্যাদি, এবং সাংস্কৃতিক যে সমস্ত কার্যাবলী যেমন সঙ্গীত বা নৃত্য, অঙ্কন, এছাড়া ধর্মীয়, সামাজিক বা জাতীয় উৎসবমূলক কর্মসূচি যেমন ধরো বৃক্ষরোপণ বা নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি, অর্থাৎ যেগুলিতে দক্ষতা শিখনের প্রয়োজন হয় সেগুলিকে আমরা বলে থাকি সহপাঠক্রমিক কার্যাবলী। নেক্সট কোশ্চেন দেখো, পিকক মূল্যায়ন মডেল কি? পিকক মূল্যায়ন মডেল কোনটিকে বলা হয়? ফরমেটিভ ইভালুয়েশনকে, অর্থাৎ ফরমেটিভ ইভালুয়েশনকে বলা হয় পিকক মূল্যায়ন মডেল। ফরমেটিভ ইভালুয়েশন অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন ও শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা বা শিক্ষক মহাশয়ের যে পাঠদান পদ্ধতি সেটি যুক্তিযুক্ত হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কিন্তু এই ফরমেটিভ ইভালুয়েশনটি করে থাকি বা প্রস্তুতিকালীন মূল্যায়ন। এই প্রস্তুতিকালীন মূল্যায়নটির জন্য 5টি সূচক নির্দিষ্ট করা হয়েছে। এই 5টি সূচক কি কি? প্রথমে রয়েছে কি? অংশগ্রহণ অর্থাৎ পার্টিসিপেশন। দ্বিতীয় কি রয়েছে? প্রশ্নকরণ ও অনুসন্ধান। তৃতীয় রয়েছে ব্যাখ্যা এবং প্রয়োগের সামর্থ্য। চতুর্থ রয়েছে কি? সমানুভূতি এবং সহযোগিতা। এবং পঞ্চম রয়েছে নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। এই 5টি দেখো, প্রথমে রয়েছে অংশগ্রহণ বা পার্টিসিপেশন, দ্বিতীয় রয়েছে প্রশ্নকরণ ও অনুসন্ধান অর্থাৎ কোশ্চেনিং এন্ড এক্সপেরিমেন্টেশন,
তৃতীয় রয়েছে ব্যাখ্যা এবং প্রয়োগের সামর্থ্য অর্থাৎ ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। চতুর্থ রয়েছে সমানুভূতি এবং সহযোগিতা অর্থাৎ ইমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন। নেক্সট দেখো নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ অর্থাৎ অ্যাস্থেটিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশন। এখানে এই যে 5টি সূচক রয়েছে তার আদ্যক্ষরগুলিকে এইভাবে ব্যাখ্যা করা যায়। পি ফর হচ্ছে পার্টিসিপেশন, ই ফর এক্সপেরিমেন্টেশন, এ ফর অ্যাপ্লিকেশন, সি ফর কোঅপারেশন, সি ফর ক্রিয়েশন ইন দ্য প্রসেস অফ নলেজ, ক্রিয়েশন ইন দ্য প্রসেস অফ নলেজ। এবং কে ফর নলেজ। তাহলে এই যে 5টি আদ্যক্ষর রয়েছে সেগুলোকে জুড়লে কি হবে, পিকক কথাটি আসছে। তাই আমরা ফরমেটিভ ইভালুয়েশনটিকে পিকক মূল্যায়ন মডেল বলে থাকি। তাহলে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ছিল। যদি ক্লাসটি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা আবার 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব।